ট্রাভেল, ইনফরমেশন, এডুকেশন, ভ্রমণের মাধ্যমে তথ্য জানা আর শেখার এই আয়োজন মুভ উইথ মঞ্জুরুল করিমে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের এবারের গন্তব্য থাইল্যান্ড। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের ব্যাংককগামী ফ্লাইটটির চাকা ঘুরতে শুরু করেছে। রানওয়ের পাশে জলাধার, সেখানেই ফুটে আছে শরতের কাশফুল। এখনো মূল রানওয়েতে ওঠেনি বিমানটি। রাডার ঘুরছে, বাতাসের তোড়ে কাশফুল দুলছে। একটু অপেক্ষা করতে হবে, সামনে একটা বিমান আছে, সেটা উড়ে গেলেই এই বিমান উড়াল দিতে পারবে। সামনের বিমানটি উড়ে গেল, এই বিমানটিও আকাশে ডানা মেলল। ঢাকা শহরের উপর থেকে ক্যামেরা জুম করে দেখার চেষ্টা করি বাসা দেখা যায় কিনা। কিছুক্ষণ পর একটা নদী দেখা যায়। আমরা মেঘেদের রাজ্যে প্রবেশ করি। চেনা শহরের সাথে দূরত্ব বাড়তে থাকে। আকাশের নীল বরং খুব কাছের মনে হয়। এই প্রথম আমাদের সপরিবারে বিদেশ ভ্রমণ। আকাশপথে ঢাকা থেকে ব্যাংককের দূরত্ব খুব কম, প্রায় 2 ঘন্টা 40 মিনিটের মতো লাগে। একটা সময় মেঘের রাজ্য থেকে আবার নিচের দিকে নামতে শুরু করলো বিমান। নিচের ভূমিরূপ বলে দিচ্ছে অন্য একটা দেশে চলে এসেছি আমরা। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা ব্যাংককের সুবর্ণভূমি বিমানবন্দরে ল্যান্ড করব। মূল শহর থেকে এই বিমানবন্দর প্রায় 32 কিলোমিটার দূরে। এ নিয়ে দ্বিতীয়বার আমার এই বিমানবন্দরে অবতরণ করা। 2009 সালে ডেনমার্ক যাবার পথে এখানে ট্রানজিট ছিল। রাতে আমরা ব্যাংককেই ছিলাম। পরের দিন সকাল থেকে দুপুর পর্যন্ত স্থানীয় একটা টিভি চ্যানেল ভিজিট করার কাজ ছিল। সেই কাজ সেরে পুরো দল যে যার মতো ভাগ হয়ে গেল। কেউ ব্যাংককেই থাকলো, কেউ গেল পাতায়া, আর আমরা চললাম ফুকেটের উদ্দেশ্যে। অফিসের কাজ শেষ করে সেখান থেকে সরাসরি বাস স্টেশন। ব্যাংককের সুরাতথানি বাস স্টেশন থেকে বাসে উঠেছি বিকেলের দিকে। বেশ কিছুটা পথ আসার পর এখানে যাত্রা বিরতি চলছে। কি না কি খাবো সেই ভয়ে আমরা এখানে রেস্টুরেন্টে খেলাম না। যাত্রা বিরতি শেষে বাস আবার চলতে শুরু করলো। ব্যাংকক থেকে ফুকেটের দূরত্ব প্রায় 670 কিলোমিটার। সময় লাগে প্রায় 13.5 ঘন্টা। ব্যাংকক থেকে যারা ফুকেট বেড়াতে যায় তারা কম সময়ে পৌঁছানোর জন্য সাধারণত বিমানে যায়, কিন্তু আমরা বাসে করে যাচ্ছি মূলত খরচ কমানোর জন্য। ফ্লাইটে যদি যেতাম তাহলে আরেকটা রাত ব্যাংককে হোটেলে থাকতে হতো। এতে করে হোটেল ভাড়া আর বিমান ভাড়া এবং বিমানবন্দর থেকে ফুকেটে পৌঁছাতে অনেক বেশি খরচ হয়ে যেত। যে কোনো ভ্রমণে কস্ট ম্যানেজমেন্ট একটা বড় বিষয়। যদি আপনার অঢেল টাকা না থাকে তাহলে এটা আপনাকে করতেই হবে। আমরা দোতলা বাসের দ্বিতীয় তলায় একেবারে সামনের সিটে বসেছি। বাস থেকে রাতের থাইল্যান্ড দেখতে দেখতে আমরা গন্তব্যে যাচ্ছি। একটা দেশের ভেতর দিয়ে প্রায় 700 কিলোমিটার বাসে ভ্রমণ করলে অনেক কিছুই দেখা হয়, জানা হয়। একবার আমি বাসে করে লন্ডন থেকে প্যারিস, প্যারিস থেকে বেলজিয়ামের ব্রাসেলস, তারপর পুরো জার্মানির ভেতর দিয়ে গিয়ে বাল্টিক সাগর পার হয়ে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেন গিয়েছিলাম। সে গল্প কোনো এক সময় দৃশ্য দেখতে দেখতে করা যাবে। চলুন আপাতত আমরা ফুকেটের দিকেই এগিয়ে যেতে থাকি। ভোর হয়ে এসেছে। বাংলাদেশ থেকে যাত্রা শুরুর পর প্রথম রাত ব্যাংককে কাটলো, পরের রাত পুরোটাই কাটলো বাসে।
ভ্রমণে এমন বৈচিত্র্য পছন্দ আমার। সকাল হলেও গাড়িগুলো এখনো হেডলাইট জ্বালিয়েই চলছে। আমরা এখন যে এলাকা অতিক্রম করছি তার নামের উচ্চারণ সম্ভবত ফাং না। এটি দক্ষিণ থাইল্যান্ডের একটি প্রদেশ। আন্দামান সাগরের তীরে এই এলাকার অবস্থান। এখানে জেমস বন্ড আইল্যান্ড নামে একটা দ্বীপ আছে, যা পর্যটকদের কাছে খুব আকর্ষণীয়। এখান থেকে ফুকেট প্রায় 40 কিলোমিটার দূরে। ভোরবেলার হালকা বৃষ্টি থেমে গেছে, বাম পাশটাতে সূর্যের আভা দেখা যাচ্ছে। এত দীর্ঘ যাত্রায় দোতলা গাড়ির দ্বিতীয় তলার একেবারে সামনের সিটে যদি বসতে না পারতাম তাহলে হয়তো এই যাত্রা বিরক্তিকর হয়ে যেত। আপনার চোখের সামনে যদি দৃশ্যের পরিবর্তন না হয় তাহলে সবচেয়ে আরামদায়ক ভ্রমণও কিছুক্ষণের মধ্যে বিরক্তিকর হয়ে যেতে পারে। সামনের সাইনবোর্ডে এই এলাকার পর্যটন আকর্ষণগুলো তুলে ধরা হয়েছে। কাটা বিচ, পাতং বিচ, কমলা বিচ, এর কোনো না কোনোটাতে তো আমরা অবশ্যই যাব। এই ট্রান্সপোর্টটা ভালো লাগছে। এটা একটা নিতে পারলে দুজন মিলে আরামে ঘুরতে পারতাম। দীর্ঘ যাত্রা শেষে আমরা ফুকেটে পৌঁছেছি। ইন্টারনেটে দেখে আগে থেকে একটা হোটেল বুকিং করে রেখেছিলাম। দুটি হাতি সাজিয়ে রেখেছে, এদের জাতীয় প্রাণী। বিছানা দেখেই ঘুমিয়ে পড়তে ইচ্ছে করছে, কিন্তু ঘুমিয়ে গেলে একটা বেলা নষ্ট হয়ে যেতে পারে। একটা কথা বলা হয়নি, আপনি যদি ব্যাংকক থেকে বাসে করে ফুকেটে আসার পরিকল্পনা করেন তবে জেনে রাখুন এ যাত্রায় আপনার মাথা পিছু বাস ভাড়া পড়বে প্রায় 2000 টাকার কাছাকাছি। এটা বাংলাদেশি টাকার কথা বললাম। আর আমরা যে ফুকেটে এসেছি সেটা আসলে কি জন্য বিখ্যাত? ফুকেট হলো থাইল্যান্ডের সবচেয়ে বড় দ্বীপ, আর এখানে আন্দামান সাগরের নীল ঢেউ এসে আছড়ে পড়ে সাদা বালির সৈকতে। আছে পর্যটকদের বিনোদনের জন্য সব আয়োজন। এই কথাগুলো আসলেই সত্যি কিনা তা পরীক্ষা করার জন্য কিছুক্ষণের মধ্যে হোটেল থেকে বেরিয়ে পড়েছে। হেঁটে একটু সামনে এগোতেই অনুভব করতে শুরু করলাম যে এটা আসলে পর্যটকদের অভয়ারণ্য। মনে হচ্ছে সকালের এই সময়টাতে সবাই একটু রিল্যাক্স মোডে আছে। কেউ হয়তো সকালের খাবার খেতে বেরিয়েছে, কেউ বা হাঁটতে। সোয়াদিকা। থাইল্যান্ডে গেলে তাদের ভাষার কোনো কিছুই যদি আপনি শিখতে নাও পারেন তবু এই শব্দটা হয়তো আপনি মনে রাখতে পারবেন, কারণ এই শব্দটা বিভিন্ন জায়গায় আপনাকে শুনতে হবে। এর মানে হলো হ্যালো। আর ফুকেটের যে রাস্তাটা ধরে আমরা হাঁটছি তার নাম বাংলা ওয়াকিং স্ট্রিট, যেখানে ভাষা সংস্কৃতি কোনো কিছুরই মিল নেই বাংলাদেশের সাথে বা বাংলা ভাষাভাষী জনগোষ্ঠীর সাথে। সেখানে একটা রাস্তার নাম বাংলা ওয়াকিং স্ট্রিট হলো কিভাবে? এই রাস্তার নাম বাংলা ওয়াকিং স্ট্রিট হলো কিভাবে এই সংক্রান্ত তেমন কোনো তথ্য ইন্টারনেটে খুঁজে পেলাম না। যতটুকু জানা যায় এই রাস্তা প্রথম পরিচিতি পেয়েছিল লায়ন লাইভ মিউজিক নাইট ক্লাবের নামে। পরে হয়তো এখানে বাংলা মল নামে একটা মার্কেট তৈরি হয়। তারপর একটা সময় রাস্তার পরিচিতিও ওই মার্কেটের নামেই হয়ে ওঠে। এই বাংলা ওয়াকিং স্ট্রিটে পর্যটকদের বিনোদনের জন্য সব আয়োজন আছে, তবে এটার আসল চেহারা নাকি বেরিয়ে আসে রাতের বেলা। কেমন সেই আসল চেহারা তা না দেখে তো যাব না এখান থেকে। সেই রাত আসার আগ পর্যন্ত চলুন থাইল্যান্ডের ফুকেটের বিখ্যাত সমুদ্র সৈকত পাতং সমুদ্র সৈকতে সময় কাটাই। পাতং বিচ বা পাতং সমুদ্র সৈকত।
আন্দামান সাগরের নীল জলরাশি এসে আছড়ে পড়ছে সৈকতে। এই ফুকেটে যতগুলো সমুদ্র সৈকত আছে তার মধ্যে পাতং বিচ সবচেয়ে জনপ্রিয়। বাংলা ওয়াকিং স্ট্রিট থেকে ঘাড় ঘুরালেই পাতং বিচ। আন্দামান সাগর এই জায়গাটাতে এসে একটু ইউ শেপ নিয়ে ভেতরে ঢুকে পড়েছে। এই কারণে এখানে ঢেউয়ের কোনো কমতি হয় না। এখানে পর্যটকদের থাকার জায়গা, বেড়ানোর জায়গা আর সমুদ্রে নিজেকে ভাসিয়ে রাখার জায়গা সবকিছুই হাঁটার দূরত্বে। এখানে বেশিরভাগ পর্যটকই আসে ইউরোপ আমেরিকা থেকে। একটা সমুদ্র সৈকতে তারা যা বিনোদন চান তার সব ব্যবস্থায় আছে এখানে। সমুদ্রের নীল জলরাশির সাথে মিতালি করে এসে রৌদ্র স্নান করে নিতে পারেন, ওয়াটার বাইকে উঠে সমুদ্রের ঢেউয়ের সাথে পাল্লা দিতে পারেন অথবা উঠতে পারেন আকাশে। আকাশে এমন করে উড়ে বেড়ানো দেখতে ভালো লাগছে। আমরা বেশ কিছুক্ষণ দেখতে থাকি। ভাবছি এভাবে যারা উঠছে তাদের না জানি কত মজা লাগছে। হিসাব করতে শুরু করলাম, যদি আমরাও এভাবে উঠতে চাই তাহলে কত টাকা খরচ হবে। আবার এভাবে ওড়ার জন্য সাহসও লাগে, তাই আমরা বেশ কিছুক্ষণ পুরো প্রক্রিয়াটা দেখলাম। সমুদ্রে একটা স্পিড বোটের সাথে এর সংযোগ থাকে। সবকিছু সেট করার পর স্পিড বোট যখন চলতে শুরু করে তখন কাপড়ের বেলুনের মতো অংশটা বাতাসের দৌড়ে ফুলে যায়। এভাবেই আসলে এটা কাজ করে। প্রত্যেক পর্যটকের সাথে একজন বা দুইজন করে সহযোগী ওঠে। তারা আকাশে এর গতি প্রকৃতি কিছুটা নিয়ন্ত্রণ করে। এটাকে বলে প্যারাসেইলিং। প্যারাগ্লাইডিং বলেও এমন একটা ব্যাপার আছে। পার্থক্য হলো প্যারাসেইলিং এ স্পিড বোট বা কোনো নৌযান সংযুক্ত থাকে, কিন্তু প্যারাগ্লাইডিং এ সেটা থাকে না। এখানকার পর্যটকদের দেখুন, তারা নিজের মতো করে সময়টা উপভোগ করছে, একেবারে নির্ভার। তারা একটা জায়গা দেখতে এসেছে, তাদেরকে কেউ দেখতে আসেনি। এবার একটা ঝুঁকি নিতেই হবে। আমরাও প্যারাসেইলিং করতে চাই। যে কোনো জায়গায় বেড়াতে গেলে শুধু দেখেই মন ভরানো ঠিক নয়। যদি রোমাঞ্চকর কোনো কিছুর আয়োজন থাকে তবে সেটাতেও অংশ নেওয়ার চেষ্টা করা উচিত, না হলে অপূর্ণতা থেকে যায়। How much you take for the paragliding? 1,000. 1,000. Sorry? 1,000 baht. 1,000 baht? Eh, Okay. Not Okay. less than 1,000 not baht? late. Cannot late. Why you can't? I cannot do. I stop. How many minutes you fly? 1 round. One round only? Yes. একবার চক্কর দিয়ে আসতে যদি 1,000 থাই বাত খরচ হয় তাহলে বাংলাদেশি টাকায় তা প্রায় 2,500 টাকা। Yes, thank you very much. I can do it now. Haha. Woo. Yeah. Woo. ওই স্পিড বোটটা টেনে নিয়ে যাচ্ছে।
শুট থেকে ভিডিও কয়জন করেছে আমি জানি না, তো আমি করলাম। সমুদ্রের উপরে, এটা পাতং বিচ ফুকেটের। সম্ভবত নামিয়ে দেবে এখন। Yes! ও খুবই অল্প সময়। নিচের মানুষগুলোকে অনেক ছোট মনে হচ্ছে, নেমে যাচ্ছি মনে হচ্ছে। জাস্ট ওয়াও, অসাধারণ একটা অভিজ্ঞতা হলো। পুরো পাতং বিচ একেবারে উপর থেকে দেখে আসলাম। এই প্যারাসেইলিং যদি না করতাম তাহলে ভ্রমণটা আসলে অসম্পূর্ণ থেকে যেত। এমন রোমাঞ্চকর সারাদিন কাটিয়ে রাতেও হোটেলের রুমে বসে থাকার কোনো সুযোগ নেই, কারণ ভিন্ন আনন্দের বিনোদনের পসরা সাজিয়ে আয়োজন করে ডাকতে থাকে সেই বাংলা ওয়াকিং স্ট্রিট। আগেই জেনেছি বাংলা ওয়াকিং স্ট্রিট দিনের চেয়ে কয়েক গুণ বেশি জমজমাট থাকে রাতে। এখানে দিনের চেহারা আর রাতের চেহারা সম্পূর্ণ আলাদা। সেই ভিন্ন চেহারা দেখতে আমরাও বেরিয়ে পড়েছি। নাইট ক্লাব, বার আর স্ট্রিট শো কি নেই এখানে, চোখ ধাঁধিয়ে দেয়া সব আয়োজন। আগেই বলেছি বাংলা ওয়াকিং স্ট্রিট থেকে ঘাড় ঘোরালেই পাতং সমুদ্র সৈকত। রাতের সমুদ্র থেকেও ভিন্ন স্বাদ নেন পর্যটকরা। এখানে রাতের বয়স বাড়ে না, সময়ের সাথে সাথে ক্লান্তি ঝরিয়ে তরুণ হয়ে উঠতে থাকে, চলতে থাকে প্রায় ভোর পর্যন্ত।